আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। 3 দিন ধরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় মিয়ানমারের জাহাজ। রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 100, আহত 230। বাবাল মানদেব প্রণালীতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের নিপীড়নের জবাবেই 7 অক্টোবরের হামলা বলছে জাতিসংঘ। ট্রাম্পের মন্তব্যের করা সমালোচনা ন্যাটো মহাসচিবের। এবং সর্বশেষ জানিয়ে দেব, 2 প্রধানমন্ত্রী শাসন করবে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 3 দিন ধরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় মিয়ানমারের জাহাজ। পালিয়ে আসা নাগরিকদের ফেরত নিতে বাংলাদেশের জলসীমায় প্রবেশের জন্য অপেক্ষা করছে মিয়ানমারের সামরিক জাহাজ। জাহাজটি এখনও বাংলাদেশের জলসীমায় প্রবেশের অনুমতি পায়নি, ফলে নাগরিকদের ফেরত নিতে আসতে পারছে না। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি দেশের নৌবাহিনীর কোনো জাহাজ আরেক দেশের জলসীমায় প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়। ফলে ঢাকার সবুজ সংকেত পেলেই কেবল তারা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে পারবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ওই বৈঠকে মিয়ানমারে পাঠানো জাহাজ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিজ নাগরিকদের ফেরত নিতে মিয়ানমারের জাহাজটি গত শুক্রবার থেকে সমুদ্রে অপেক্ষা করছে। চলতি সপ্তাহের মধ্যেই জাহাজটিকে অনুমতি দেওয়া হবে। মাঝসমুদ্র থেকে একসঙ্গে সবাইকে ফেরত পাঠানো হবে। এখন ফেরতের বিষয়ে নথিপত্র তৈরির কাজ চলছে। পুরো হস্তান্তর প্রক্রিয়া হবে বিজিবির মাধ্যমে। আশ্রয় নেওয়াদের মধ্যে আহত রয়েছে অনেকে, তাদেরও পাঠানো হবে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাখাইন সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী আর বিদ্রোহী আরাকান আর্মি সংঘাত চলছে। সংঘাত চলাকালে প্রায় 2 ব্যাটালিয়নের অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড, পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তাদের বিমানে ফেরত পাঠাতে চাওয়া হয়েছিল, কিন্তু এতে মিয়ানমার রাজি হয়নি। পরে সমুদ্রপথে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 100, আহত 230। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার রাতের আধারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলে মিশরের সীমান্তবর্তী এই শহরে হামলায় নিহত হয়েছেন অন্তত 100 মানুষ। খবর লেবাননের টিভি চ্যানেল আল মায়াদিনের। পরিকল্পিত এই হামলায় আহত হয়েছেন আরও 230 জন। হতাহতের মাঝে বেশিরভাগই নারী ও শিশু। এর আগে জানা গিয়েছিল ইসরায়েলি বিমান বাহিনী আল হুদা এবং আল রাহমা মসজিদে পরিকল্পিত হামলা চালাবে। এই 2 মসজিদ বিপুল পরিমাণ শরণার্থী অবস্থান নিয়েছিল। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই হামলায় বিভিন্ন বাসভবন এবং রেড ক্রিসেন্টের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাবাল মানদেব প্রণালীতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন একটি ব্ল্যাঙ্ক ক্যাডিয়ার বাবাল মানদেব প্রণালী দিয়ে যাওয়ার সময় 2 মিনিটের ব্যবধানে 2টি পৃথক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বাল্কারটি স্টারবোর্ডের পাশে আঘাত পেয়েছে এবং বডি ক্ষতি হয়েছে বলে অ্যামব্রে জানিয়েছে। জাহাজটি জিবুতির খোর আঙ্গার থেকে 23 নটিক্যাল মাইল উত্তর পূর্বে এবং ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী মোখা থেকে 40 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়। ইরান সমর্থিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের প্রক্রিয়ার অংশ হিসেবে ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে হামলা চালাচ্ছে। হুতিদের হামলার পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলের নিপীড়নের জবাবেই 7 অক্টোবরের হামলা বলছে জাতিসংঘ। ইসরায়েলের নিপীড়নের জবাবে 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক CNN-এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 7 অক্টোবর হামাসের হামলা ছিল 21 শতকের বৃহত্তম ইহুদি বিরোধী গণহত্যা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকো আলবেনিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এর এক পোস্টে বলেছেন, শতাব্দীর সবচেয়ে বড় ইহুদি বিরোধী গণহত্যা। না, ম্যাক্রো, আপনার কথাটি ঠিক নয়। 7 অক্টোবরে হামলা হয়েছিল তাদের ইহুদি ধর্মের কারণে নয়,
ইসরায়েলের নিপীড়নের জবাবে। এ সময় ফ্রান্স এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিপীড়ন প্রতিরোধে কিছুই করেনি। এদিকে গাজা উপত্যকার রাফাতে ইসরায়েলি ব্যাপক বিমান হামলায় ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সোমবার ভোরে জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় ৬০ জনের বেশি লোক নিহত হয়েছেন। পিআরসিএস বলেছে, রাফা হলো সর্বশেষ নিরাপদ স্থান যেখানে গাজার অর্ধেকের বেশি জনসংখ্যা আশ্রয় নিয়েছিল। এ এলাকা যুদ্ধবিমান এবং বিমান হামলার দ্বারা তীব্র লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার নিশ্চিত করেছে যে তারা রাফা জেলার সাবরা এলাকায় লক্ষ্যবস্তুতে একটি সিরিজ হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও এক বিবৃতিতে বলেছে যে হামলা শেষ হয়েছে। এদিকে ইসরায়েল গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান শুরু করলে এটির সাথে পণবন্দি মুক্তির আলোচনা বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছে হামাস। সংগঠনটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বার্তা সংস্থা এপিকে বলেছে, রাফা শহরে দখলদার বাহিনীর যে কোনো হামলা বন্দি বিনিময় আলোচনাকে হুমকিগ্রস্ত করবে। সূত্র সিএনএন ও আল জাজিরা। ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা ন্যাটো মহাসচিবের। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। রুশ হামলা থেকে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের রক্ষা করবে না, ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও। স্টলটেনবার্গ এক লিখিত বিবৃতিতে বলেন, মিত্ররা একে অপরকে রক্ষা করবে না এমন পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমাদের সমস্ত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এবং আমেরিকান ও ইউরোপীয় সৈন্যদের বাড়তি ঝুঁকিতে ফেলে। তিনি বলেন, ন্যাটোর উপর যে কোনো আঘাতে একতাবদ্ধ ও শক্তিশালী জবাব দেওয়া হবে। শনিবার সাউথ ক্যারোলাইনায় এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প ন্যাটো মিত্রদের সতর্ক করে বলেন, তিনি অপরাধী দেশগুলোর বিরুদ্ধে যা খুশি তাই করতে রাশিয়াকে উৎসাহিত করবেন। চলতি বছর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার হামলা রোধের প্রচেষ্টায় ইউক্রেন কোমর বেঁধে নেমেছে। মার্কিন কংগ্রেসের রিপাবলিকানরা দেশটিকে অতিরিক্ত সহায়তার অর্থ দেওয়ার বিষয়ে ক্রমশ সংশয়বাদী হয়ে উঠেছে। ঠিক এমন পরিস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করলেন। দুই প্রধানমন্ত্রী শাসন করবে পাকিস্তান। পাকিস্তানের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। নির্বাচনী নাটকের এই দৃশ্য বারবার দুটি দলেরই নাম আলোচনায় আসছে। একটি নওয়াজ শরীফের পিএমএলএন, অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি। এবারের নির্বাচনে দল দুটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। শুরু থেকেই জোট গড়ে ক্ষমতায় আসতে আলোচনা জারি রেখেছে দল দুটি, তবে এবার তাদের আলোচনায় নতুন মোড় নিয়েছে। দলীয় সূত্রে বরাতে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে। তাদের আলোচনায় পরবর্তী সরকারের ৫ বছর সময় দুই দল থেকে দুজন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, পিএমএলএন ও পিপিপি কেন্দ্র ও প্রদেশের জোট সরকার গঠনের চেষ্টা করছে। এ লক্ষ্যে রোববার লাহোরে বিলাওয়ালের বাড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসে দল দুটির নেতারা। সেখানে ৫ বছরের মধ্যে ২.৫ বছর করে দুই দল থেকে একজন করে প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা করেন নেতারা। অবশ্য এমন ভাগাভাগি করে আগেও ক্ষমতায় এসেছিল পিপিপি ও পিএমএলএন, যদিও সেটি ছিল বেলুচিস্তান প্রাদেশিক সরকার। ২০১৩ সালে দল দুটির জন্য দুজন মুখ্যমন্ত্রী ৫ বছর ভাগাভাগি করে দায়িত্ব পালন করেছিলেন।